মাদক নিয়ন্ত্রণে যুব সমাজের ভূমিকা শীর্ষক লাইভ আলোচনা অনুষ্ঠানে। বর্তমানে মাদক আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, আর এটা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আর এই ভয়ঙ্কর ব্যাধির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের সচেতনতা, ও এর শিকার হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, যারা ভবিষ্যতের নেতৃত্ব গড়বে দেশের আগামী দিন। আজ আমাদের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মিজানুর রহমান শরীফ, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সাতক্ষীরা। স্যার, রেডিও নতুন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। যে আমরা আমাদের আজকের বিষয় হচ্ছে মাদক নিয়ে। তো বর্তমান সমাজে যুবকদের মধ্যে মাদক গ্রহণের আসলে প্রবণতাটা কেন বেড়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকের যে বিষয়টি, যে মাদক নিয়ন্ত্রণের যুব সমাজের ভূমিকা, আসলে এই বিষয়টা বলতে গেলে প্রথমে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যুবকদের অবস্থান এবং যুবকের সংখ্যা প্রায় বিভিন্ন সংস্থা, যেমন 2022 সালের জনশুমারি অনুসারে বাংলাদেশে প্রায় 3,16,00,000 যুবক ছিল। ইউএনএফপি এর রিপোর্ট অনুসারে প্রায় 28%, অর্থাৎ 4,59,00,000 মতন যুবক। এখন এত বড় একটা যুবক শ্রেণী, তারা যদি মাদক বিরুদ্ধে কাজ করে এবং মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, আমাদের যুবক শ্রেণীদের মানে তাদের নিজস্ব ডিসিপ্লিন লাইফ লিড করা এবং দেশের জন্য কিছু করা সহজ হয়ে যায়। জি জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে প্রবণতাটা কেন বাড়ছে সেটা বললেন। তো এবারে জানতে চাচ্ছি যে মাদকের বিস্তার রোধে যুব সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? জি, মাদক বিস্তার রোধে যুব শ্রেণীদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ গঠনে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে কথাটি আগে বললাম যে বাংলাদেশের প্রায় 19 থেকে 22% প্রায় যুবক। তো এই যুবক যদি আমাদের উন্নয়নে কাজ করে, তারা যদি শিক্ষিত হয়, তারা যদি সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে দেশের উন্নয়ন যেরকম হবে, পাশাপাশি তারা যদি মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলে, তাহলে দেশটা এগিয়ে যাবে। এজন্য শুধু যুবকদের নয়, আমি মনে করি এজন্য আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে এগিয়ে আসতে হবে। যেমন একটি পরিবার তার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, তারপরে সে কিভাবে মানে স্কুলে কোন বন্ধুদের সাথে মিশছে, তো একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাদকের বিরুদ্ধে কাজ করে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি যে কোনো অপরাধ, যেমন ধূমপান, মাদক বা যে কোনো ইপটিজিং, যে কোনো থেকে যদি তারা ভূমিকা রাখে, তাহলে যুবক শ্রেণীরা শিক্ষিত হবে এবং দেশকে এগিয়ে নিতে এই ভূমিকা পালন করবে। এই জন্য আমি মনে করি যে শুধু যুবক নয়, যুবকের পরিবার, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সকলকে এগিয়ে আসতে হবে এই মাদক নিয়ন্ত্রণের জন্য। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন রেডিও নতুন আয়োজনে মাদক নিয়ন্ত্রণে যুব সমাজের ভূমিকা শীর্ষক লাইভ আলোচনা অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন বা SMS করতে পারেন, আর ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদেরকে কমেন্টস করতে পারেন। ফোন করতে হবে 0173108992 এই নম্বরটিতে। আমরা আবারও চলে যাব স্যারের কাছে। তো এবারে জানতে চাই যে যুব সমাজ ও সচেতনের জন্য কি করা উচিত, যুব সমাজ কিভাবে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারে? জি ধন্যবাদ, অনেক সুন্দর কোশ্চেন করেছেন। যুবকরা বিভিন্ন উপায় করতে পারে। যেমন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, আমরা স্কুলে যখন যেতাম, পিতামাতাকে বলে বা অভিভাবকদের বলে আমরা স্কুলে যেতাম। স্কুল থেকে যখন আমরা ফিরতাম তখন আমরা কি করতাম, বিকেলে এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে এরপরে বিকেল হলে আমরা খেলার মাঠে চলে যেতাম। তো এই জন্য মানে খেলাধুলায় একটা কথা আছে না, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, আমাদের একটা স্লোগানও আছে। তো এই যে খেলাধুলার মাধ্যমে, তারপরে সুস্থ বিনোদনের মাধ্যমে এবং অপসংস্কৃতির দূর করে এবং সুস্থ ধারার সংস্কৃতির চর্চার মাধ্যমে মাদকের থেকে তারা দূরে থাকতে পারে। এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে, যুবকদের খেলাধুলার দিকে ধাবিত করতে হবে এবং পারিবারিক যে শিক্ষার কথাটা আগে বললাম, পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
এবং সামাজিকভাবেও, অর্থাৎ আমরা আগে কি করতাম, আমার একজন মুরব্বী যদি সামনে দিয়ে যেত, আমরা তাদেরকে কি করতাম, সম্মান জানাতাম, সালাম দিতাম এবং মুরব্বীদের কথাগুলো আমরা শুনতাম এবং মেনে চলতাম। এই শিক্ষা যদি পরিবার থেকে আমরা পাই, তাহলে এই শিক্ষা আমাদের যুবকদের ভবিষ্যৎ ভালো দিকে এগিয়ে নেবে এবং তাদেরকে একটা সুস্থ সুন্দর জীবন যাপনে অভ্যস্ত করে তুলবে। এরপরে সে জাতির যে ভবিষ্যৎ, যে কথাটি প্রথমে বলেছি, জাতি গড়ার কারিগর হবে তারা, কারণ দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আজকের যুবক আগামী দিনের কর্ণধার হবে। তার জন্য তাদেরকে সুশৃঙ্খল জীবনযাপন করে এবং নিজেকে গড়ে তুলে একজন স্মার্ট বাংলাদেশ হিসেবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। স্যার, এবারে জানতে চাই যে সামাজিক যোগাযোগের মাধ্যম বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, কিভাবে তারা এগুলো ব্যবহার করে আসলে সচেতনতা বৃদ্ধি করতে পারে, যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বর্তমান যুগ তো ডিজিটালের যুগ, আপনি জানেন এবং আমরা সবাই জানি। তো ডিজিটালের যুগের এই ডিজিটাল প্ল্যাটফর্মের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো আমরা যদি খারাপ দিকটাকে অ্যাভয়েড করে যদি তার ভালো দিকগুলো আমরা গ্রহণ করি, তাহলে আমরা মানে এই থেকে অনেক উপকৃত হতে পারি। এবং আমরা কি করতে পারি, যেমন দেশ বিদেশ এবং রাষ্ট্র এবং বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা সহজে জানতে পারবো। কি আবিষ্কার হচ্ছে সেই বিষয়টা আমরা জানতে পারবো। দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্ব কীভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে আমরা আমাদের জীবনকে এবং ভবিষ্যৎকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরও উন্নত করতে পারবো, সেই সব সিস্টেমগুলো আমরা সহজে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমাদের যুবক শ্রেণীকে এগিয়ে নিতে পারবো। কেননা তারাই তো জাতির সামনের দিকে এগিয়ে নেবে দেশকে। তাহলে ডিজিটালের যদি আমরা ভালো দিকগুলো ব্যবহার করি এবং যদি যথাসময় ব্যবহার করি, তাহলে আমি মনে করবি যে এই ডিজিটালের ভালো দিক আমাদের কল্যাণ হবে এবং আমাদের যুবক শ্রেণীর জন্য আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সহায়ক হবে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন রেডিও নলতার আয়োজনে মাদক নিয়ন্ত্রণে যুব সমাজের ভূমিকা লাইভ আলোচনা অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন মিজানুর রহমান শরীফ, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সাতক্ষীরা। স্যার, একটু আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে কারা আছেন। আমাদের সাথে ছিলেন মাহমুদ পাপি, ছিলেন সাথে আছি মালদ্বীপ থেকে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন আরও একটু দেখে নিই কে আছে। আমাদের সাথে ছিলেন দীপ্তি রায়, ছিলেন সাথে আছি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আব্দুল সালাম, লিখেছেন যে স্যারের কাছে জানতে চাই জেলা পর্যায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্তমানে কি ধরনের কার্যক্রম চালাচ্ছে। বন্ধু আমাদের সাথে থাকুন, আপনি দেখতে ও শুনতে পাবেন। আমাদের সাথে আছেন আমির আলী আছেন, খুব ভালো লাগলো, অনুষ্ঠানটি ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে থাকতে পারেন, কমেন্টস করতে পারেন এবং ফোন করতে পারেন 01731089992 এই নাম্বারটিতে। এছাড়া আমরা আবারও আলোচনায় যাব যে আমাদের এই বন্ধুটি যে প্রশ্ন করছে। ধন্যবাদ। আমি এই প্রশ্নটা আপনি পড়েছেন, আমি শুনেছি। উনি যে বিষয়টা বললেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের জানার কৌতূহল থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সাতক্ষীরা, আসলে এই জেলাতে আমাদের একটাই অফিস এবং সেটা জেলা শহরেই আছে। সেখান থেকে আমরা এই জেলার যে উপজেলাগুলো আছে সব প্রতিটা উপজেলা আমরা নিয়ন্ত্রণ করে মাদক নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে থাকি। তো আমাদের এই বিষয়ে আমরা যেভাবে কাজ করে থাকি, যখন আমরা কোনো তথ্য পাই সেই তথ্যটা আমরা যাচাই বাছাই করে এরপরে আমরা অপারেশনাল কার্যক্রম একাকীভাবেও করে থাকি, আবার যৌথভাবেও করে থাকি। প্রশাসনের সহযোগিতা নিয়েও আমরা অভিযানগুলো করে থাকি এবং তাদেরকে আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন 2020 এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করি এবং আইনের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের যেসব ফর্মালিটিসগুলো আছে বিধিবিধান মোতাবেক সেগুলো আমরা সম্পন্ন করে থাকি। তো ধন্যবাদ, আপনি সুন্দর কমেন্ট করেছেন। পাশাপাশি একই সাথে আমরা যে বিষয়গুলো করে থাকি, এটা তো অপারেশনাল বিষয়। আরেকটা বিষয় আমরা করে থাকি যে ডিমান্ড রিডাকশন, যেটা চাহিদা হ্রাসের জন্য, অর্থাৎ গণসচেতনমূলক কার্যক্রম। বিভিন্ন স্থানে আমরা গণসচেতনমূলক কার্যক্রম করে থাকি, সভা, সেমিনার, আলোচনা সভা, লিফলেট বিতরণ বা বিভিন্ন মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন স্থানে আমরা প্রচারণা চালিয়ে থাকি। আর যে বিষয়টা হচ্ছে যারা অ্যাডিক্টেড, যারা চিকিৎসা প্রয়োজন, তাদেরকে আমরা সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য সহযোগিতা করে থাকি।
ধন্যবাদ দর্শক শ্রোতাকে। এবারে আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু জানতে চাইবো যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে মাদক বিরোধী কার্যক্রম কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই সুন্দর কোশ্চেন করেছেন। অবশ্যই স্কুল কলেজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মাদক নিয়ন্ত্রণের জন্য, কেননা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কোমলমতি ছাত্রছাত্রী বা শিশুরা পড়াশোনা করে থাকে এবং যারা তাদের ডিসিপ্লিন লাইফ লিড করে পড়াশোনার মাধ্যমে উচ্চশিক্ষিত হয়ে পরবর্তীতে কর্মসংস্থানে তারা ছড়িয়ে পড়ে। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবে তারা যদি তাদের জীবনযাপন এবং শৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এগিয়ে যায় তাহলে দেশের জন্য এবং তার নিজের জন্য, তার পরিবারের জন্য, সমাজের জন্য অনেক বড় ভূমিকা সে রাখতে পারে। তো এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একই সাথে শিক্ষক, অভিভাবক উভয়ের ভূমিকা রাখতে হবে। কেননা আপনারা জানেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ জন্য একটা কমিটি আছে, মাদক নিয়ন্ত্রণ কমিটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আছে 5 সদস্য বিশিষ্ট, যার সভাপতি থাকেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের এই কমিটির মাধ্যমে প্রত্যেক অ্যাসেম্বলিতে তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, মাদকের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে পারেন। একই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেমন হতে পারে সেটা দেয়াল লিখন, সেটা হতে পারে প্রবন্ধ রচনা বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন মাধ্যমে, তো এভাবে বা এক্সটেম্পোরি স্পিচ বা উপস্থিত বক্তৃতা এ ধরনের মাধ্যমে তাদের ভিতরে সচেতন করে গড়ে তুলতে পারে। আর একই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চাটা বৃদ্ধি করতে হবে এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাটা বৃদ্ধি করতে হবে। এবং আমাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে যে আমার সন্তান ঠিক মতন স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, বা সন্ধ্যার পরে আবার কোথাও যাচ্ছে কিনা, এই বিষয়টাও অভিভাবকদেরকেও খেয়াল রাখতে হবে। শিক্ষক এবং অভিভাবক উভয়ে যদি এখানে সচেতন হন এবং ছাত্রছাত্রীদের এবং তার সন্তানদের একটু খেয়াল রাখেন, আমি মনে করি তারা অবশ্যই ডিরেইলড হবে না এবং সঠিক পথে থাকবে। এবারে জানতে চাইবো যে এই যে পরিবারের ভূমিকার কথা বললেন আপনি, তো পরিবারের ভূমিকাকে যে আপনি কিভাবে দেখেন, একজন যুবকের মাদক থেকে দূরে থাকার ক্ষেত্রে এটা আসলে কিভাবে সাহায্য করতে পারে? অনেক সুন্দর কোশ্চেন। আপনি জানেন আমি একটা টক শোতেও আমি কিছুদিন আগে শুনলাম যে একজন অভিভাবক তিনি বলতেছেন যে আমার সন্তান দেখি রেগুলার লেখাপড়া করে, আবার বাসায় আসে তার রুমের ভিতর ঢুকে থাকে, আবার মানে কী করে রুমের ভিতর তাও আমি খেয়াল করি নাই। তো একদিন দেখলাম তার অ্যাবনর্মালিটি বা কীভাবে অ্যাবনর্মালিটি, সে দেখি যে ঘুম থেকে আর উঠতেছে না অনেক সময়। পরে আমি মানে দরজা ধাক্কায় তার রুমের ভিতর ঢুকলাম, যাই দেখলাম যে তার রুমের ভিতর সে অচেতন অবস্থায় শুয়ে আছে। তার আশপাশে আরও অনেক কিছু দেখতে পারলো যেগুলো মাদক সেবনের কিছু সরঞ্জামাদি। সে একজন অভিভাবক এভাবে বলতেছিল। তার মানে কি, যে একজন অভিভাবক মনে করে যে তার সন্তান স্কুলে গেছে আর এসে তো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, তার মানে সন্তান ভালো আছে। তো কি করা উচিত ছিল? উচিত ছিল যে তার রুমে অবশ্যই মানে প্রত্যেক দিন প্রতিটা সময় ফলো করা, সন্তান তারপরে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না সেটা খেয়াল রাখা, যা একটু আগে বললাম। এরপরে যে বিষয়টা খেয়াল রাখা উচিত ছিল, সন্তান কখন বের হচ্ছে, কখন আসতেছে এবং তার বন্ধুরা কারা। ঠিক আছে, এমনকি তার রুমের ভিতরে কোনো যদি অসংলগ্নতা থাকে, যেমন সে দীর্ঘ সময় দরজা আটকে থাকছে কিনা, তারপর বাথরুমে যে সে দীর্ঘ সময় থাকছে কিনা, তারপরে হচ্ছে সে কোথায় সময় দিচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখলে আমি মনে করি সেই সন্তান অবশ্যই সে সুশৃঙ্খল সন্তান হবে এবং সে অবশ্যই কোনো খারাপ দিকে যেতে পারে না। আর একই সাথে বন্ধুত্বের মতন সন্তানের সাথে ব্যবহার করা উচিত অভিভাবকদের, আমি মনে করি। কেননা যদি বন্ধুত্বের মতন না থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক কিছু শেয়ার করে না, কারণ কৌতূহলবশত হোক বা কোনো হতাশা থেকে হোক, কোনো সময় ওই সন্তান মাদকাসক্ত হতে পারে বা মানে বিভিন্ন কারণে, এমনকি সহজলভ্যতার কারণেও হতে পারে। তো সন্তানের সাথে যদি তার অভিভাবকের মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে ওই সন্তান অবশ্যই তার অভিভাবকের সাথে শেয়ার করবে এবং সে শেয়ার করলে সেই সন্তান যদি কখনো অজান্ত আসক্ত হয় তাই কিন্তু চিকিৎসার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারবে। এই জন্য বন্ধুত্বের মতন সন্তানের সাথে যেভাবে থাকতে হবে, পাশাপাশি সন্তানের সম্পর্কে খেয়াল রাখতে হবে। একই সাথে সন্তান যদি মানে অনেক আদরেরও হলেও যদি যে কোনো কিছু যদি চায় তার কাছে মানে টাকা পয়সা অথবা বই কেনার নামে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে বা টাকা দরকারি, তখনই বুঝতে হবে যে সন্তান আসলে কি এই টাকাটা তার দরকার কিনা, সে কী করতেছে।
বা এই টাকা দিয়ে সে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করছে কিনা বা করবে কিনা, বা এইগুলো খেয়াল রাখা উচিত। কারণ দু একদিন পর পরই অনেক সময় যারা নেশা করে তার কিন্তু টাকার প্রয়োজন হয়, ঠিক আছে। এইগুলো যদি খেয়াল রাখা হয়, আমি মনে করি সেই সন্তান অবশ্যই সুশৃঙ্খল সন্তান হবে এবং ভালো সন্তান হবে। এই জন্য অভিভাবকের খেয়াল রাখতে হবে, পাশাপাশি সন্তানেরও চাওয়া পাওয়ার ক্ষেত্রে লিমিটেড এই বিষয়গুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। স্যার আমরা একটু কমেন্টস দেখতে চাই আবারও। আমাদের সাথে আছেন মোহাম্মদ মারুফ বিল্লাহ আছেন, স্যার অত্যন্ত ভালো মানুষ, আমার পরিচিত, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্যে। আমাদের সাথে আছেন এমডি রবিউল আছেন। স্যার সাতক্ষীরা ভারত সীমান্তবর্তী জেলা, এখানে শোনা যায় যে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা ইন্ডিয়া থেকে মাদক নিয়ে আসেন, এ বিষয়ে কেমন ধরনের পদক্ষেপ নেন আপনারা? মামুন হোসেন লিখেছেন, স্যারের কাছে জানতে চাই মাদক কারবারির সাথে জড়িত ব্যক্তিরা বিভিন্ন পথপন্থা অবলম্বন করে তারা জেল হাজত থেকে বের হয়ে আসে, এখন যদি বলেন এ বিষয়ে আইনের কার্যকারিতা কি আরও কঠোর হওয়া দরকার? ধন্যবাদ আপনাদের কমেন্টস করার জন্য। তো স্যার আমরা প্রথম প্রশ্নটা জি ধন্যবাদ। আসলে সাতক্ষীরা একটা সীমান্তবর্তী জেলা, আপনারা জানেন 5টা উপজেলায় সীমান্ত আছে। জি। তো এখানে বর্ডার গার্ড বিজিবি, যেটা বলা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এখানে পাহারা দিয়ে থাকেন। তো তারপরেও অবৈধ মাদক ব্যবসায়ীরা বিভিন্ন চোরাচালান করে এদেশে মাদক পাচার করে থাকে, এবং আমরা যখন তথ্য পাই, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তথ্য পেলে আমরা বিজিবিকে অবহিত করে আমাদের ওই সীমান্তে অপারেশন করতে হয়। কারণ আপনারা জানেন যে 5 মাইল এর 5 কিলোমিটার এর মাঝে, বা 8 কিলোমিটার বা 5 মাইল এর মাঝে অপারেশন করতে হলে সীমান্তে, সেখানে আমাদের বিজিবিকে অবহিত করে বা তাদেরকে নিয়ে অপারেশন করতে হয়। তো তাদেরকে নিয়ে আমরা তখন অপারেশন করে থাকি, এবং অনেক সময় সাকসেস হয়, অনেক সময় সাকসেস হয় না। এছাড়া বিজিবিরাও কিন্তু ওই সীমান্তে তারা কাজ করে এবং প্রচুর পরিমাণে মাদকদ্রব্য তারা উদ্ধার করে থাকে। আর ভিতরে যত তথ্য আমরা পেয়ে থাকি সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা নিজেরা এককভাবে অভিযান করে থাকি এবং যৌথভাবে অভিযান করে থাকি। দ্বিতীয় কোশ্চেন যেটা আছে জেল হাজত থেকে প্রায় বের হয়ে আসে, যে বিষয়টা বলা হয়েছে, আসলে আমাদের কাজটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর বিভিন্ন ধারার আমরা কাজগুলো করে থাকি। তো এখানে আমাদের আইনে আওতায় দিয়ে এবং কোর্টে আমরা সোপর্দ করে থাকি। এখন কোর্ট থেকে, কারণ এটা জামিনযোগ্য মামলা, তো কোর্টের সেই বিষয়টা যেটা জামিন মনে করে সেটা জামিন দিয়ে থাকে, এটা আমাদের এখতিয়ার নয়। ধন্যবাদ দর্শক শ্রোতা। এবারে জানতে চাইছি যে যুবকদের মধ্যে আসলে নেতৃত্ব তৈরি করে কিভাবে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায় বলে আপনি মনে করেন? খুবই সুন্দর এবং যুগ উপযোগী আপনি একটা কোশ্চেন করেছেন। আসলে যুবকরা, যেহেতু আগেও বলেছি যে যুবকেরা হচ্ছে বা তরুণেরা হচ্ছে জাতি গড়ার ভবিষ্যৎ এবং তারাই হবে কর্ণধর। তো তাদের ভিতর যে নেতৃত্ব গড়ে তোলাটা আসলে জরুরি। এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের যুবক শ্রেণী এবং আধুনিক নতুন আমাদের প্রজন্ম এবং তরুণেরা কিন্তু তারা কিন্তু নেতৃত্বে এগিয়ে আসতেছেন এবং দেশে তারা সামনে ভূমিকা বর্তমানেও রাখতেছেন, ভবিষ্যতে রাখবেন। তো এই যুবকেরা কিন্তু তাদের শিক্ষা এবং তাদের অভিভাবকদের মানে নির্দেশনা, শিক্ষকদের নির্দেশনা, এইগুলো যদি তারা অনুসরণ করেন, আমি মনে করি তারা কিন্তু নেতৃত্বের গুণাবলী অর্জন করবেন। পাশাপাশি যে বিষয়গুলো আছে, সমাজের যারা সচেতন নাগরিক আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে যুবকদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য। এই জন্য আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। স্যার আমাদের আরেকটা কমেন্টস একটু দেখব। PM হারুন রশিদ এই স্যারেস আছে আমাদের সাথে, লিখেছেন যে অনলাইনে জুয়া বন্ধের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের পদক্ষেপ কি? দুঃখিত, আমি পুলিশের প্রতিনিধি নই, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের। ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। তো এবারে জানতে চাই যে মাদকাসক্তের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে যুব সমাজ কিভাবে সহায়ক ভূমিকা রাখতে পারবে? ধন্যবাদ। যুবক শ্রেণী সহায়ক ভূমিকা হচ্ছে তার এলাকায় একটা বিষয় হচ্ছে যে সে এলাকায় থাকেন, সে এলাকায় সে যদি একটা মানে সামাজিক আন্দোলন গড়ে তোলেন এবং খোঁজ খবর রাখেন যে কে মাদকাসক্ত এবং কে মাদকাসক্ত নয়। যদি মাদকাসক্ত হয়ে থাকে তাহলে তাদের উচিত হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা এবং তার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে সরকারি এবং বেসরকারি যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে সেখানে চিকিৎসার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা। এই জন্য যুবকরা যে কাজটি করতে পারে তার এলাকায়
যে মাদকাসক্ত থাকবে অথবা তার পরিবারও যদি কোনো মাদকাসক্ত থাকে তাদেরকে মানে বোঝা মনে না করে একটা রোগ মনে করে, কারণ মাদকাসক্ত কিন্তু একটা রোগ। মানে এই আলোচনাটাও কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগেও কখনো কয়েক বছর আগেও কিন্তু এত আলোচনা হতো না, যার কারণে মানুষ গোপন রাখতো এবং অনেকেই কিন্তু এই মাদকে আসক্ত হয়ে জীবন পর্যন্ত চলে গিয়েছে। যেমন সন্তান পিতাকেও দেখেন, ইদানিং আমরা অনেক নিউজও পড়ি যে মাদকের কারণে পিতা সন্তানকে, সন্তান পিতাকে, মা সন্তান, সন্তান মাকে মেরে ফেলছে, এরকমও অনেক আছে। কারণ মাদক এমন একটা বিষয় যেটা আমাদের মানে হিতায়ত জ্ঞান, মস্তিষ্কের বিকৃতি এবং স্বাভাবিক কর্মক্ষমতা এবং চিন্তা সবই নষ্ট করে দেয়। জানেন যে কিছুদিন আগে একজন পুলিশ কর্মকর্তার একটা মেয়ে, ঐশী নাম, আপনি জানেন, তার নিজের পিতামাতাকে হত্যা করেছিল। এটা কখন করতে পারে? যখন তার হিতায়ত জ্ঞান থাকে না, স্বাভাবিক মানে চিন্তা শক্তি থাকে না, হ্যাঁ, বিবেক নষ্ট হয়ে যায় এবং আমাদের যে ডোপামিন আছে সেই ডোপামিন সিগন্যাল দেয় না। তখন সে কি করতেছে, কি বলতেছে, কি ভাবতেছে, তখন সে মাদকই তাকে সেই দিকে নিয়ে যায় এবং সে চিন্তাটা সুস্থভাবে করতে পারে না, স্বাভাবিক চিন্তা করতে পারে না এবং স্বাভাবিক কাজ করতে পারে না। কারণ মাদক এমন একটা ভয়াবহ একটা দ্রব্য। এই জন্য কিন্তু সবকিছু পরিবার ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য উচিত হচ্ছে যে কোনো পরিবারে যদি মাদকাসক্ত ব্যক্তি থাকে তাকে বোঝা না মনে করে, তাকে ঘৃণা না করে, তাকে অবশ্যই মানে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে গড়ে তোলা। এই জন্য সরকারি অথবা বেসরকারি যেসব মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে তার মাধ্যমে চিকিৎসা অবশ্যই করানো, এই আমি অনুরোধ রাখবো যদি কেউ এরকম থাকে। আর একই সাথে আপনাদেরকেও এই সব মিডিয়ার মাধ্যমে মাদকের কুফলতার প্রতিকার এবং যুবক শ্রেণীর ভূমিকা বা সমাজের ভূমিকা এইসব বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলার এই প্রবণতা রক্ষা করার জন্য ধন্যবাদ। আপনি বললেন যে মাদক যারা আসক্ত হয় তাদের ভালোভাবে চিকিৎসা দিলে তারা ভালো হয়। তো স্যার অনেক সময় দেখা যায় যে এরকম একজন চিকিৎসা নিচ্ছে কিন্তু তারপরে আবার যখন সে বাসায় আসছে তখন কিন্তু তার সেটাই কিন্তু হচ্ছে, আবার কিন্তু সে মাদক সেবন করছে। তো এটা আসলে এটা যদি একটু বলতেন আমাদের, যে সবাই বলে যে ওটা হয় না, এটার আপনার মতামত কি বিষয়ে? জি ধন্যবাদ। আসলে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবল এই দুটি বিষয় একজন ব্যক্তিকে মাদক থেকে সহজেই দূরে রাখতে পারে এবং তাকে সুস্থ রাখতে পারে। তো একজন মাদকাসক্ত ব্যক্তি তিনি একজন রোগী, তিনি যখন চিকিৎসা নিয়ে থাকেন ওখানে সে চিকিৎসার বিভিন্ন সিস্টেম আছে, সেটা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। তো চিকিৎসা যখন সে গ্রহণ করে তারপরে যখন সে বাসায় ফিরে আসে তখন কিন্তু অভিভাবকের কিছু দায়িত্ব আছে। কী দায়িত্ব আছে? অভিভাবক তাকে ফলো করবে, ফলো আপ রাখবে, আলোচনা করবে। আর একই সাথে ওই ব্যক্তি তিনি তো ওই সময় তো মাদক গ্রহণ করেন না, যে সময়টা তারা সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রে অবস্থান করে থাকেন। এরপরে সে এসে যখন সমাজে অন্য অন্য মাদকাসক্ত ব্যক্তি বা বন্ধুদের সাথে বা অসৎ বন্ধুদের সাথে মেশে, অসৎ বন্ধুদের সাথে যখন মেশে তখন সে কি করে? তখন সে ওই অসৎ বন্ধুদের কুপ্ররোচনায় বা সে দেখা যাচ্ছে যে একবার দুইবার আবার টান দেওয়া শুরু করে বা আবারও মাদক নেওয়ার চেষ্টা করে। তখন মাদক গ্রহণ করার ফলে সে তখন আবারও অভ্যস্ত হয়ে যায়। এই জন্য উচিত হবে একই সাথে অভিভাবক এবং যিনি মানে মাদকাসক্ত ছিলেন, চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছেন, তাদের দুজনকেই দৃঢ় মনোবল এবং মনোবল বৃদ্ধি করতে হবে এবং ইচ্ছাশক্তি থাকতে হবে যে আমি আর কখনোই এই খারাপ জিনিসটা নেব না এবং এই জিনিসটা যে এত ক্ষতিকর, তার শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, পারিবারিক ক্ষতি হচ্ছে, সামাজিক ক্ষতি হচ্ছে। তাহলে যে জিনিসটা নিজে তো ক্ষতি হচ্ছে, সে নিজেকেও কিছু দিতে পারছে না, তার পরিবারকেও কিছু দিতে পারছে না, রাষ্ট্রকেও দিতে পারছে না, বরং সে রাষ্ট্রের জন্য একটা বোঝা হচ্ছে, সমাজের জন্য, পরিবারের জন্য বোঝা হচ্ছে। তখন তাকে এই বিষয়গুলো যখন মনে করে দেওয়া হবে বা পাশে থাকা হবে তখন কিন্তু সহজেই এই মাদক থেকে সে সরে আসবে এবং রিল্যাক্স হওয়ার সম্ভাবনা থাকবে না। স্যার আমরা লাস্ট একটা কমেন্ট দেখতে চাই যে শ্যামনগর উপজেলার গাবুর ইউনিয়ন থেকে দেখছি হারুনুর রশিদ আবারও লিখছে আমাদেরকে যে কারবারিতে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় পুলিশের জরুরি নাম্বার চাই। পুলিশের নয়, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের নাম্বার দিতে পারবো। আপনি নাম্বার চাইলে আমি অবশ্যই আমরা দিতে পারবো এবং কি আমাদের আছে অভিযোগ বক্স আছে আমাদের অফিসের ওখানে, আপনি নাম্বারগুলো লিখে নিতে পারেন 01404072514515516516 517, মানে লাস্টের
14 থেকে 17 পর্যন্ত আমাদের সরকারি নাম্বারগুলো আছে। নাম্বারে আপনার মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি তথ্য দিতে পারবেন এবং আপনার তথ্য এবং আপনার নাম ঠিকানা গোপন থাকবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং আপনাদের রেডিও নলতা 99.2 FM আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং খুবই সময় উপযোগী এবং সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মাদক নিয়ন্ত্রণে যুব সমাজের ভূমিকা শীর্ষক লাইভ আলোচনা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। তাই আসুন মাদকের হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করি, স্বপ্নের সোনার বাংলাদেশ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।